আচ্ছা, আজকে সাম্প্রতিক নাটক নিয়ে আলোচনা করব। দেখো, বলছে দ্বিতীয় মহাযুদ্ধের পর ইদানিং নাট্যাভিনয় ও নাট্যকলার অভূতপূর্ব উন্নতি হয়েছে। মঞ্চের দৈন্য অনেকটা ঘুচেছে। আগে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে রঙ্গমঞ্চের অনেকটা দৈন্য দশা ছিল এবং সেটা কিন্তু পরবর্তীকালে মিটে যায়। অবশ্য অধিকাংশ পেশাদারি রঙ্গমঞ্চে এখনও অর্ধ শতাব্দী বা তারও যে পুরনো যে নাটক সেটা যথেষ্টই অভিনীত হয়েছে। কেউ কেউ সাম্প্রতিক জীবন ও সমস্যাকে কেন্দ্র করে টেকনিক সর্বস্ব চটকদারি নাটক লিখে গেছেন। অভিনয় যা খুব জমে ওঠে। রঙ্গমঞ্চেই বাস্তবের হুবহু অনুকরণ প্রাকৃত দর্শকের করতালি আদায় করে নেয়, কিন্তু প্রকৃত দর্শকের তাতে শুধু কানে তালা ধরে যায়। কেউ কেউ মনে করেন চলচ্চিত্রের প্রতিযোগিতায় নাটমঞ্চের যে পাদপ্রদীপ ক্রমশ অন্ধকার হয়ে আসছে। মঞ্চাধিকারীরাও সিনেমার উপর বরাত দিয়ে নিজেদের চিন্তার দারিদ্র্য, সাহিত্যবোধের দীনতা এবং অর্থলোভ ঢাকতে চেষ্টা করেছেন। এবার দেখো, যারা জনচিত্তরঞ্জন ছাড়া অভিনয়ের আর কোনো মূল্য স্বীকার করেন না, তারাই অধিকাংশ স্থলে অধিকারী মশাই সেজে কলকাতার নাটমঞ্চ পরিচালনা করছেন। এতে কিন্তু প্রকৃত নাট্যসাহিত্য ও নাট্যকলার বিশেষ কোনো উন্নতি দেখা যাচ্ছে না। সুতরাং পেশাদারি রঙ্গমঞ্চে সেই চিরাচরিত পুরাতনের পূর্বানুবৃত্তি চলেছে। নতুন শুধু দৃশ্যপট ও আসবাবপত্র। অবশ্য যে কলকাতায় একদা নাটক ও নাট্যাভিনয় বিশিষ্ট শিল্পরূপে শিক্ষিত জনসাধারণের চিত্ত আকৃষ্ট করেছিল, এখন সেখানে অভিনয়ের একটা অবক্ষয় রুচিবান দর্শক ও নাট্যকার অভিনেতারা কখনোই সহ্য করবেন না। কিছু কিছু শৌখিন অভিনেত্রী সংঘ যৎসামান্য দৃশ্যপট ও রঙ্গসজ্জা নিয়ে নতুন ধরনের শক্তিশালী নাটক রচনা ও অভিনয়ে বিস্ময়কর কৃতিত্ব দেখাচ্ছেন। এরা নবনাট্য আন্দোলনকে জাতির জীবন্ত ঐতিহ্য বলেই মনে করেন। গিরিশ নাট্য পরিষদ, বহুরূপী নাট্যগোষ্ঠী, লিটল থিয়েটার গ্রুপ, বর্তমানের নাম হলো পিপলস লিটল থিয়েটার, রূপকার সৌভনিক, নান্দিকার থিয়েটার্স ওয়ার্কশপ, চেতনা, সহায়ক, বঙ্গীয় শেক্সপিয়ার পরিষদ, ভারতীয় গণনাট্য সংঘ এবং আরও অনেক নাট্যগোষ্ঠী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নাট্যাভিনয়কে বিশুদ্ধ শিল্পরূপে অনুশীলন করে যাচ্ছেন। অবশ্য কেউ কেউ বিশেষ ধরনের রাজনৈতিক মতবাদ ও প্রচারধর্মিতার দ্বারা প্রভাবিত হয়ে কোনো স্থলে আটকে যে স্থলে ছেড়ে প্রোপাগান্ডাকে আশ্রয় করছে। এই যে প্রোপাগান্ডা, এই ব্যাপারটা কিন্তু একটু জানতে হবে। প্রোপাগান্ডা ব্যাপারটা হলো চর্চা। বহু চর্চিত বিষয়কে কিন্তু আমরা প্রোপাগান্ডা বলে থাকি। যখন কোনো একটা বিষয় দেখবে জনপ্রিয়তার মুখে, সেটাকে নিয়ে যদি বেশি প্রোপাগান্ডা করা হয়, বেশি চর্চা করা হয়, তখন সেটা কিন্তু জনপ্রিয়তা থেকে অনেকটা দূরে চলে যায়। যেমন বহু চর্চিত বিষয় কোনো একটা জিনিস প্রকাশ পেয়ে গেছে, কিন্তু সেটা চর্চা হচ্ছে, কারণ সেটা নিয়ে রিসার্চ হচ্ছে, সেটা নিয়ে পড়াশোনা হচ্ছে, পড়ছে মানুষ। হ্যাঁ, সেটাকে আমরা কিন্তু একটা পজিটিভ দিক যদি দেখি, তাহলে কিন্তু সেটা ঠিক জায়গায় থাকছে। কিন্তু যদি সেটা নেগেটিভ দিক হয়ে যায়, তাহলে কিন্তু সেটা প্রোপাগান্ডা হয়ে দাঁড়ায়। বহু চর্চিত বিষয়, কোনো একটা বিষয় আমি ধরছি, বা কোনো একটা বই যদি বলছি, যে কোনো একটা বহু চর্চিত বিষয়, ভালো কিছু নয়, সেখানে হয়তো ভালো একটা বইয়ের, কিন্তু ভেতরে কোনো একটা জায়গা, হয়তো সেই জায়গাটা এমনই জায়গা, যে জায়গাটা নিয়ে বিশেষ আলোচনার তেমন কিছু নেই, কিন্তু সেটা খুঁত একটা, সেই খুঁতটাকে নিয়েই মানুষ বেশি আলোচনা করলো, বেশি করলো, কিন্তু যে জনপ্রিয় হয় সে জনপ্রিয় হলো, কিন্তু ওই জনপ্রিয়তাকে মেরে দেওয়ার জন্য সেই প্রোপাগান্ডা করা হয়ে থাকে। বহু চর্চা, যেটা অনেক মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু ইগনোর করে। যারা এই চর্চায় থাকে তাদেরকে ইগনোর করে, যারা সম্পূর্ণ সমগ্র হিসাবে যারা বিচার করে, তারা কিন্তু তাদেরকে
ভালোবাসে না, মানে তাদের সঙ্গে মিশতে চায় না বা সেই প্রোপাগান্ডায় যেতেও চায় না। এই বহু চর্চিত বিষয় যে জিনিসগুলো হয়ে থাকে, অনেকটা তারা কিন্তু ব্যঙ্গ বিদ্রুপের আকারে কিন্তু নিন্দাই করে। হ্যাঁ, যে কোনো একটা চিকন প্রেম হচ্ছে বা কোনো একটা কিছু হচ্ছে, নায়িকা কেন নায়কের সঙ্গে ছিল না বা অন্য কারোর সাথে কেন গেল, বা এই ধরনের, বা নায়কের দোষটা কি ছিল যে সে কেন নায়িকার এই রকম অবস্থার জন্য দায়ী হলো, এই ধরনের কিছু একটা হয়ে থাকে। এবার দেখো, তাহলেও অর্থ উপার্জনের জন্য এরা কেউ লালায়িত নন। প্রোপাগান্ডা হলেও কিন্তু অর্থ উপার্জনের জন্য লালায়িত এরা ছিলেন না। তো আশ্রয় যারা প্রোপাগান্ডাকে আশ্রয়, তারা ভালোবাসেন এই প্রোপাগান্ডা, তারা ভালোবাসেন। নাট্যাভিনয়কে এরা ঐতিহ্যময় সামাজিক কর্তব্য বলে গ্রহণ করেছে। সামাজিক কর্তব্য, অনেকে মনে করতেন যে হ্যাঁ, যে না, অনেকেই তো নাট্যগোষ্ঠী গড়ে তুলেছিলেন টাকা পয়সার জন্য, কিন্তু নয়, সমাজের জন্য। যেটা এখন কিন্তু সেটা অনেকটা কিন্তু অনেকের ক্ষেত্রে, যেমন চেতনা, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আছে, যেমন বহুরূপী নাট্যগোষ্ঠী এখনও আছে, চেতনা এখনও আছে, লিটল থিয়েটার, এই যে জিনিসগুলো, এই নান্দিকার, এই যে থিয়েটার্স গ্রুপগুলো, এরা কিন্তু কখনোই টাকা পয়সার জন্য লালায়িত হয়ে কখনোই কিন্তু এই গ্রুপগুলো খোলেনি। এরা কিন্তু একটা মানে সমাজের একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এরা খুলেছিলেন এই গ্রুপগুলো, এবং সমাজের প্রেক্ষিতে, সমাজের একটা মেসেজ, মানে সমাজে একটা বার্তা পৌঁছানোর জন্য, সমাজকে তুলে ধরার জন্য এই গ্রুপগুলো তারা খুলেছিলেন। এবং নাট্যাভিনয়কে ঐতিহ্যময় সামাজিক কর্তব্য বলেই কিন্তু মনে করতেন নাটকের অভিনয়কে, এবং অভিনয় দিয়ে মানুষের কাছে অনেক কিছু পৌঁছে দেওয়া, মানুষের চোখে আঙুল দিয়ে সমাজের বিকৃতি দশা, অর্থাৎ মানুষের মানসিকতার যে বিকৃতি দশা সেটাকে দেখিয়ে দেওয়া। সামান্য আয়োজনের দ্বারা এরা অত্যন্ত নিপুণ অভিনয় কলার পরিচয় দিয়ে বাংলা নাটকের মুমূর্ষু দশাকে অনেকটা দূর করতে পেরেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবল প্রতিক্রিয়ার রন্ধ্রপথে প্রবেশ করে বাঙালি জাতিকে নিঃসাড় করে ফেলেছিল। তার আগে থেকেই অর্থনৈতিক মন্দার দরুন শিক্ষিত মধ্যবিত্ত সমাজে ভয়াবহ বেকার সমস্যা দেখা দিয়েছিল। যে এই যে নাটকে যারা নাটক করতেন তারা কিন্তু মানে নাটকের কিন্তু অবস্থা খুব খারাপ ছিল, অর্থনৈতিক মন্দার মানে অর্থনৈতিক দিকটা খারাপ হয়ে উঠেছিল, সমস্যা দেখা দিয়েছিল। তার সঙ্গে গুপ্ত সন্ত্রাসবাদ নীতি ও ইংরেজদের সেই সন্ত্রাসবাদ দমনের জন্য বিশেষ করে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার যে বিচূর্ণীকরণ, বাঙালি জাতি যেটা চাইছে সেটা পাচ্ছে না, আশা আকাঙ্ক্ষা ভেঙে যাচ্ছে, বিচূর্ণীকরণ, দেশ বিভাগ হচ্ছে, উদ্বাস্তুর সমস্যা দেখা দিয়েছে প্রভৃতি কারণে বাঙালির চরিত্র ভ্রষ্টতা পর্বত প্রমাণ হয়ে উঠল। তার প্রবল প্রভাব সমকালীন নাট্য সাহিত্যে বিশেষভাবে দৃষ্টিগোচর হবে। বিজন ভট্টাচার্য সেই সময় ছিলেন, যার নবান্ন 1944-এ প্রকাশ পায়, এবং দিগিন বন্দ্যোপাধ্যায় অন্তরঙ্গ, তরঙ্গ, বাস্তুভিটে মোকাবিলা, এইগুলো দিগিন বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এবং তুলসী লাহিড়ির হলো ছেঁড়া তার, উলুখাগড়া, পথিক, এইগুলো সলিল সেনের নতুন ইহুদি প্রভৃতি নাট্যকারেরা এ যুগের সমাজ সমস্যার ভয়াবহ রূপ নাটকে ফুটিয়ে তুলেছেন। এরপর ধনঞ্জয় বৈরাগী, উৎপল দত্ত, এছাড়া এই যে উৎপল দত্তের ছিল টিনের তলোয়ার, উৎপল দত্তের যে অঙ্গার, উৎপল দত্তের যে কল্লোল, হ্যাঁ, মানুষের অধিকারে, ব্যারিকেড, এইগুলো যে নাটক সেই সময় সমাজকে এমনভাবেই তুলে ধরছে যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাট্যকারের সন্ধানে কয়েকটি চরিত্র, মঞ্জুরি, আমের মঞ্জুরি, ভালো মানুষের পালা, এই যে নাটকগুলো, কয়েকখানি নাটক সমাজের মুকুর হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছিল। মুকুর অর্থে এখানে কিন্তু আয়না, সমাজের মুকুর হিসেবে, মানে সমাজ দর্পণ যেটা বলা হয়ে থাকে, সেই দর্পণ হয়ে উঠেছিল। এবং উৎপল দত্ত এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাম নাট্যকার, নাট্য পরিচালক ও অভিনেতা হিসেবে বাংলা নাট্যমঞ্চের সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করলে বোধহয় অত্যুক্তি হয় না। নাট্যকার ও নাট্য পরিচালক হিসেবে রতন ঘোষ খ্যাতি লাভ করেছিলেন। আরও অনেকেই ছিলেন যারা নতুন নতুন নাটকের প্রযোজনা নিয়ে নানা ভাবনা চিন্তা করেছেন। অবশ্য অনেক সময় উগ্র প্রচারধর্মিতা ও রাজনৈতিক মতের অশোভন প্রাধান্যের ক্ষেত্রে দেখা যায় যে সমাজ সমস্যার উৎকট দিকটি নাটকে এখানে ফুটে উঠেছে এবং প্রাধান্য পেয়েছে। নাটকের শিল্পরূপ ও সাহিত্যমূল্য ততটা রক্ষিত হচ্ছে না। কেউ কেউ আবার
ফরাসি, জার্মান এবং আমেরিকার নবনাট্য আন্দোলনের অনুকরণে ইদানিং উদ্ভট রসের অদ্ভুত নাটক এখানে লিখছেন, যেমন অ্যাবসার্ড ড্রামা অ্যাবসার্ড নাটক যেটা লিখছেন। বার্নিক রায়ের কয়েকখানি নাটক উল্লেখযোগ্য। এই ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির কয়েকটা নাটক ছিল, এবং এর সঙ্গে বাইরের ঘটনা, ব্যক্তি মানুষ, সমাজ, পরিবেশের বিশেষ কোনো সঙ্গীত খুঁজে পাওয়া যায় না। অবশ্য এই ধরনের নাটক এখনও শিশু অবস্থায় আছে, সাধারণ দর্শকে এখনও এর থেকে বিশেষ কোনো মানসিক রসভোগের আনন্দ খুঁজে পাচ্ছেন না। কালক্রমে অ্যাবসার্ড ড্রামাও হয়তো সুবোধ্য এবং রসভোগের বস্তু হয়ে উঠবে। যাই হোক, এই সময় কিছু কাব্যনাট্য যেগুলো অভিনীত হচ্ছে, যে কৃষ্ণধর, তাছাড়া আছে সুশীল গুপ্ত, মোহিত চট্টোপাধ্যায়ের কাব্য নাটক আছে। হ্যাঁ, এছাড়াও কিন্তু কিছু একাঙ্ক নাটিকা ছিল যেগুলো দিলীপ মিত্রের লেখা, এছাড়া সনাতন গোস্বামীর লেখা একাঙ্ক নাটক সম্পর্কীয় আলোচনা এগুলো আছে। এছাড়া আমরা কিন্তু কিছু নতুন নাট্যকারকে এই সময় পাচ্ছি, নাট্য প্রযোজককে পাচ্ছি, নাট্যকুশীলবদের পাচ্ছি। হ্যাঁ, যেমন রমেন লাহিড়ির মতো মানুষকে পাই, শৈলেশ গুহনিয়োগী, সুশীল মুখোপাধ্যায়, বাদল সরকার, মনোজ মিত্র, রতন ঘোষ, এছাড়া অরুণ মুখোপাধ্যায়ের মতো মানুষকে পাই। এছাড়াও কিন্তু বর্তমান নাট্যশৈলীকে এক্ষেত্রে অভিনয়ের যে কৃতিত্ব, কৌশল, এই ধরনের নাটকে সাম্প্রতিক জনপ্রিয়তা 2-4 বছর পরে এগুলোর মধ্যে কখনো জীবন্ত আকারে বেঁচে থাকবে তাতে গভীর সন্দেহ আছে। মানে নাটক নিয়ে এখানে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে এনারা চলে যাওয়ার পর তো আর কিছু থাকছে না, তো সেই জন্য নাটকের অবস্থা কী হবে, দৈন্য দশা না ফিরে আসে। সাম্প্রতিক নাটকে এমনভাবে নিয়ন্ত্রিত করছে যে এই সমস্যার উত্থান পতনের ওপর এই কালে নাটকের জনপ্রিয়তা ওঠানামা করছে, তাপমান যন্ত্রের পারদের ওঠানামার মতো। অভিনয়ে যেমন একক অভিনয় ফুটে উঠেছে, তেমন যৌথ অভিনয়ের দিকটাও কিন্তু এখানে দেখতে হবে। তেমনই এখানে কোনো একজন বিশেষ নাট্যকার মাঝারিকে ছাড়িয়ে স্বাতন্ত্র্যের দিকে এগিয়ে গেছেন, এবং সমাজ রাষ্ট্রে যেমন ডেমোক্রেসি কায়েম হয়েছে, তেমনই নাটকে কিন্তু একা বাজিমত করে একক গৌরব দাবি করে ডেমোক্রেসি পরাজয়, এবং নাটকও বহুজন সুখায় বহুজন হিতায় যাই হোক, এই ক্ষেত্রে যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে যে সাম্প্রতিককালে নাটকের যে দৈন্যাবস্থা ছিল, সেই দৈন্যাবস্থা অর্থনৈতিক দৈন্যাবস্থা ছিল, এবং সেই সময়টাকেও কিন্তু মানে ওভারকাম করে সেই সময়ের নাট্যকারেরা তাদের নাটককে আমাদের সমাজে কিন্তু দিয়ে গেছেন, এবং সেই উপহার হিসেবে দিয়ে গেছেন। সেই সময়ের সমাজকে দেখিয়ে গেছেন, সেই সময়ে সমাজে মানুষের মানসিকতা বিকৃতি দেখিয়ে গেছেন, এবং সমাজের দর্পণ হিসেবে সেই নাটকগুলো কাজ করেছে। এবং সেই প্রোপাগান্ডাকে আশ্রয় করে যারা বেঁচেছিলেন তারাও কিন্তু চেয়েছিলেন যে হ্যাঁ, এমন কিছু সামাজিক নাটক আসুক যেগুলো কিন্তু মানুষের চোখ খুলে দেবে, এবং তারা কিন্তু কখনোই অর্থনৈতিক মানে টাকা পয়সার জন্য কিন্তু তারা লালায়িত ছিলেন না সামনে যে সমস্ত নাটক। এবং উৎপল দত্ত তো সেই সময় অসামান্য নাট্যকার ছিলেন, যিনি যার লেখা অঙ্গার, ব্যারিকেড তো অসাধারণ, টিনের তলোয়ারও একটা সামাজিক প্রেক্ষাপট, এমনভাবে রাজনৈতিক প্রেক্ষাপট ফুটে উঠেছে যেগুলো কিন্তু সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে হ্যাঁ, কোথায় সমাজের দোষ ত্রুটিগুলো ধরা পড়ছে। এছাড়া তরঙ্গ, বাস্তুভিটে, এই হচ্ছে দিগিন বন্দ্যোপাধ্যায়ের তরঙ্গ, সেই সময় এনারা এসেছিলেন, এনাদের হাত ধরেই কিন্তু সেই সময় নাটক সমাজের অনেকটা হাল ফিরেছিল। তো সাম্প্রতিক নাটকের এই ছিল সেই সময়ের অবস্থা। আধুনিক নাট্যকলার এই হচ্ছে লক্ষ্য ছিল, এবং এই লক্ষ্য কতটা সার্থক হয়ে দীর্ঘজীবী হবে তা জবাব দেবে আগামীকাল। তো আগামীর কাছে এইটুকুই প্রত্যাশা রেখে ওনারা এগিয়ে গিয়েছিলেন যে কোনো রকম অর্থনৈতিক দিক থেকে যে একটা সচ্ছলতা তারা পাবেন, সেই দিকটা কিন্তু ভেবে তারা এগোননি। তারা ভেবেছিলেন সমাজের দিক থেকে, সমাজের প্রেক্ষিতটাকে ভেবেছিলেন, সমাজের প্রেক্ষিত ভেবেই তারা কিন্তু এই থিয়েটার গ্রুপগুলো তৈরি করেছিলেন, নাট্যগোষ্ঠী গড়ে তুলেছিলেন, এবং তারা নাটকের অভিনয় শুরু করেছিলেন। এবং কতটা তারা সার্থক হবেন এবং কতটা তাদের নাট্যকলা দীর্ঘজীবী হবে সেটার আশা নিয়েই কিন্তু তারা এগিয়ে গিয়েছিলেন। আশা করছি আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।